আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি আহমেদ রশিদ লালী আপনাদের সাথে থাকব। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আলাপের অনেক কিছু ছিল, কিন্তু আমাদের এই যানজটের জন্য একটু দেরি হয়ে গেছে আমাদের গেস্ট আসতে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক মণ্ডলী, আমি সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ সবুর খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি, উনি এফসিএ এবং অর্থনীতি সমিতির সেক্রেটারি। প্রথমে আসতে চাচ্ছি জামাল ভাই আপনার কাছে। আপনি যেমনটা জানেন, আজকে সকল পত্রিকায় বের হয়েছে যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে সোনালী ব্যাংকে ডাকাতি ও জালিয়াতি হয়েছে, বেসিক ব্যাংকে লুট হয়েছে। এই এক নম্বর। আরেকটা জিনিস যেটা প্রেসিডেন্ট এক্সিম ব্যাংক অফ ইউএস, যেটা উনি এসছেন এবং ওখানে একটা অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেছেন যে ফরেনাররা ইনভেস্টমেন্টে আসবে না আনটিল অ্যান্ড আনলেস দেশীয় ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা না বাড়ে। এই দুইটা সম্বন্ধে আপনার মতামত? আপনার প্রথমটা হলো যে ব্যাংকে, সোনালী ব্যাংকের যে কেলেঙ্কারি, এটা কি ডাকাতি হয়েছে বলেছে? জি, উনি বলেছেন যে এটা ডাকাতি হয়েছে ও জালিয়াতি হয়েছে। জালিয়াতি হয়েছে, এই যে ডাকাতের সর্দারটাকে লুট হয়েছে। প্রথম প্রশ্ন যদি করি তাহলে এই ডাকাতের সর্দারকে, জি, এটা তো somebody has led it, জি, তো সেটা আইডেন্টিফাই করা দরকার। এবং এগুলা তো ধরেন আপনার এই ধরনের দায়িত্বশীল পোস্টে থাকি, এগুলা বলা ঠিক না। কারণ হি ওয়াজ দি ফাইন্যান্স মিনিস্টার, স্টিল হি ইজ দি ফাইন্যান্স মিনিস্টার, অ্যান্ড হি শুড, এটা ওনার ডোমেইনের ডিপার্টমেন্ট, ব্যাংকিং ডিপার্টমেন্ট। সেই ক্ষেত্রে এটা এই দায়িত্ব থেকে উনি এই কথা বলে এই দায়িত্ব থেকে উনি এড়াতে পারেন না, এবং ওনাকে হি ওই সময়তে সেই সময় এটার ব্যাংকিং সলিউশন ছিল, সেই ব্যাংকিং সলিউশন না করে রাজনৈতিক সলিউশনের দিকে গেছে। আমি আরেকটা জিনিস জুড়ে দিতে চাই জামাল ভাই, সেটা হলো যে এই যে ব্যাংকিং সেক্টরে একটা অরাজকতা ছিল, এখন কিছুটা ইয়ে হয়েছে। এইটার জন্য কি আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের কোনো কনফিডেন্সের হানি হয়েছে? লাইক আপনি যদি খেয়াল করেন তো পুঁজিবাজারে কিন্তু ব্যাংকিং সেক্টর খুব পিছিয়ে আছে, অথচ কিন্তু অপারেটিং যে আমরা প্রফিট দেখেছি সেগুলো অনেক ব্যাংকেরই খুবই ভালো পজিশনে আছে। কিন্তু পুঁজিবাজারে প্রাইভেট ব্যাংকিং যে লিস্টেড ব্যাংকসগুলো আছে সেগুলোর অনেক পিছানো অবস্থায় আছে। এইটা কি ওই কনফিডেন্সের থেকে কি এটার ইমপ্যাক্ট? অবশ্যই কিছুটা আছে। এই কারণে আপনার ধরেন প্রবলেম যায় না, তার থেকে দায়িত্বশীল লোকদের দায়িত্ব জ্ঞানহীন যে মন্তব্য, অনেক লোকে অনেক ধরনের মন্তব্য করে, যেটা তার রেলিভেন্ট ইয়েতে, এবং ওই দায়িত্বে থাকি যদি আপনি হতাশা ব্যক্ত করেন তো অন্য লোকে কি করবে? মা বাপে সরকার হলো, সরকারের যে প্রতিনিধি যারা, তারা হলো আপনাদের ফ্যামিলি। এটাকে যদি বাংলাদেশটাকে একটা ফ্যামিলি ধরেন, তাহলে গভর্নমেন্ট হলো প্যারেন্টস আর বাকিরা আমরা সবাই চিলড্রেন। এখন যখন প্যারেন্টসের মুখ দিয়ে হতাশার বাণী আসে, তখন তো আপনার এই হতাশার বাণী এটা ডাউন লেভেলে আরও জিওমেট্রিক্যালি বাড়বে। আমি যেহেতু আমাদের সময় কম, আমরা খুব অল্প সময় অনেকগুলো আইটেম ইয়ে করার চেষ্টা করব। জামাল ভাই, থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলেছেন, তবে এইটা ঠিক যে উচ্চপদস্থ যারা আছেন আমাদের, যাদেরকে আপনি প্যারেন্ট বলছেন, তাদের কে একটু সংযতভাবে বললে ভালো। আমি একটু সবুর ভাইয়ের কাছে আসতে চাই। সবুর ভাই, জানেন আপনি যে এক্সিম ব্যাংক অফ ইউএসএ প্রেসিডেন্ট এসছেন এবং সেখানে অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা যদি না বাড়ে তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা আকৃষ্ট করা যাবে না। তো আমরা কি সেই কাজটুক করতে পারছি? ওয়েল, আমি প্রথমেই আপনার সেই সরি দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে এই যে ট্রাফিক জ্যামের কারণে আজকের প্রোগ্রামটা দেরি হলো, যেমন আমি যদি বলি যে সামান্য একটা বনানী থেকে আসতে যদি আসলে এত অল্প জায়গা, মাত্র 2 কিলোমিটার জায়গায় যদি আসলে আমাকে 2.5 ঘন্টার দরকার হয়, তাহলে বুঝেই যাচ্ছে যে এখানে যখন কোনো একদিন ইনভেস্টর আসবে বা আমাদের মতো যারা ইনভেস্টমেন্ট করি তারাও যখন আসি, তখন কিন্তু আমরা কমিটমেন্ট রাখতে পারছি না। দেখুন, আজকে অনুষ্ঠানটা কিন্তু আপনার পিছানো হলো, কিন্তু তার কারণ কি? তার মানে এটার জন্য কি দায়ী আমি বা আমরা? এটার জন্য দায়ী কিন্তু আলটিমেটলি, যেটা আমরা জালাল ভাই যেই কথা বললো, রাষ্ট্রই কিন্তু এখানে দায়িত্ব নিতে হবে। এখানে কোনো
কারণ এটা যদি আজকে প্রাইভেট সেক্টরকে দায়িত্ব দেওয়া হতো তাহলে কিন্তু সবাই আমাদেরকে দোষারোপ করতে পারতো। তো তাহলে আলটিমেটলি কিন্তু এক্সিম ব্যাংকের যিনি এখানে রিপ্রেজেন্টেটিভ, যিনি এখানে যেই কথাটা বলেছেন উনি কিন্তু রাইটলি পয়েন্টেড আউট করেছেন এই কারণে যে লোকাল ইনভেস্টমেন্ট যদি এগিয়ে না আসে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে অবক্ষয়টা বা এই যে একটা সিস্টেম লস প্রতিনিয়ত যারা অবজার্ভ করবে, এখন আপনি বলেন উনি যখন একটা জায়গায় গিয়ে বক্তব্য দিবে তখন যাওয়ার সময় উনি হোটেল থেকে রওনা হওয়ার পরে ওনার একটা প্রেডিকশন থাকবে যে আমার যেতে হয়তো 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। উনি যখন 2 ঘন্টা বসে থাকবে এবং তখন ওখানে গিয়ে উনি কিন্তু ভালো বক্তব্য দিবে না, এবং ভালো কোনো ইন্টেনশন নিয়ে আসলেও কিন্তু তার সেই ইন্টেনশনটা রিফ্লেকশন হবে না। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে আসলে আমাদের দেশে যারা আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা শেয়ার মার্কেটে যারা আমরা ইনভলভমেন্ট আছি, এটা কিন্তু আমি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি শেয়ার মার্কেটে, কিন্তু আমি খুব দুর্ভাগ্যভাবে বলতে হয় যে কোনো একজন ইনভেস্টর, ব্যাংকার বলেন বা যারা আমাদের ইনভেস্টিং অন্যান্য যারা আছেন, তারাও কিন্তু একটা কোম্পানি সম্পর্কে চুলছেড়া বিশ্লেষণ করে না যে আসলে তাদের প্ল্যানিংটা কী, আসলে সে কোথায় যেতে পারবে, তার পলিসিগুলো ভালো কিনা, তাদের রিয়েল বিজনেস গ্রোথ যে পলিসিটা সেখানে আসলেই কোনো ইনোভেশন আছে কিনা, এবং যিনি লিড দিচ্ছেন তার আসলে সততা কতটুকু, এবং আলটিমেটলি তার অ্যাসেট বিল্ডিংয়ে তার পজিশনটা কী, এবং ফিউচারে সে প্রফিট করতে গিয়ে কোন কোন জায়গায় তার বাধাগ্রস্ত হতে পারে। আমি কিন্তু মনে করি অনেক ক্ষেত্রে কিন্তু আইসিবি থেকে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যারা শেয়ার মার্কেটের সাথে সরাসরি ইনভলভ, আজকে সোনালী ব্যাংকে এত বড় একটা লুট হওয়ার পরেও কিন্তু যদি মাননীয় অর্থমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে এইটা আসলে বেসিক ব্যাংক এবং সোনালী ব্যাংকে ডাকাতি হয়েছে, হরিলুট হয়েছে, এটা আমাদেরকে কী বলে চলার পথকে থামিয়ে দিয়েছে, বাট আবার আমরা দাঁড়াবো। বাট একইভাবে কিন্তু বলা যায় না যে আজকে যদি শেয়ার মার্কেটের প্রতি যদি এই ইনভেস্টমেন্টটা হইতো, যদি উনি যদি পাবলিক ব্যাঙ্কগুলোকে বা প্রাইভেট ব্যাঙ্কগুলো যদি বলতো যে তোমরা এইভাবে এই মার্কেটটাকে নার্চার করো, কারণ এই মার্কেটটাই কিন্তু আলটিমেটলি বাংলাদেশের আজকে চেহারা পরিবর্তনের জন্য অনেক দূর কাজ করেছে। শামসানুর চৌধুরী তার জীবদ্দশায় বারবার বলে গেছে যে একটা কোম্পানিকে কোন অবস্থান শেয়ার মার্কেটে আনার পরে আজকে স্কয়ার গ্রুপের এই বিশাল একটা প্রতিযোজসা তার সারা বাংলাদেশে তার একটা ডমিনেশন হয়েছে। একইভাবে শুধু আমি স্কয়ার গ্রুপকে বলবো না, এবং অনেকগুলো কোম্পানি কিন্তু আছে যারা আজকে সত্যিকার তাদের স্বমহিমায় তারা কিন্তু উজ্জ্বল হওয়ার পিছনে তাদের সবচেয়ে ভালো ভূমিকা ছিল কিন্তু শেয়ার মার্কেট। কিন্তু আবার একইভাবে লক্ষ্য করে দেখুন যে আপনি লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে না, এটা আপনিই কিন্তু বললেন। কারণ কেন? ইউনিলিভারের মতো কোম্পানি যারা আজকে বাংলাদেশের পুরো বিজনেসকে ডমিনেট করছে, যেখানে সরকারের রিপ্রেজেন্টেটিভ আছে কিন্তু তারা কিন্তু কখনো সরকার কোথাও আজকে অর্থমন্ত্রী কেন বেঁধে দিচ্ছে না যে আগামী 1 বছরের ভিতরে আমি বাংলাদেশের এই কোম্পানিগুলোকে শেয়ার মার্কেটে দেখতে চাই। একবার কিন্তু ওনার একটা ভালো ভূমিকা ছিল, আমরা শুধু ওনাকে সমালোচনা করলে হবে না, একবার কিন্তু উনি একটা হুঙ্কার দিয়েছিল যে এই ব্যাংকগুলো, এই মোবাইল কোম্পানিগুলোকে আসতে হবে। সেই ধারাবাহিকতা গ্রামীণ ফোন কিন্তু আসছে, এবং গ্রামীণ ফোন আসার পরে মার্কেট কিন্তু অনেকটা সচল হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেয়ার হোল্ডাররা কিন্তু গ্রামীণ ফোনের কিছুটা বেনিফিশিয়ারি তার কারণ হচ্ছে শেয়ারে একটা প্রফিটের একটা বড় অংশ, ডিভিডেন্ডের একটা বড় অংশ নিতে পারে। বাট অন্য কোম্পানিগুলো কেন আসছে না? আজকে লক্ষ্য করেন যে রবি এবং এয়ারটেল মার্জার হচ্ছে, আজকে শেয়ার হোল্ডাররা তো বেনিফিশিয়ারি হইতো, তারা বেনিফিট পেত দুইটা কোম্পানি মার্জার হওয়ার কারণে, কিন্তু কোথায়? তারা কিন্তু মার্কেটে আসছে না। এখানেও কিন্তু গভর্নমেন্ট এখনও ম্যান্ডেটরি করতে পারে, তোমরা মার্জার হওয়ার আগে ইউ হ্যাভ টু গিভ দ্য কমিটমেন্ট যে তোমরা মার্জার হওয়ার 6 মাসের ভিতরে যদি না আসে তো তোমাদের এই মার্জার অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু কেন যেন আমি জানি না সরকারের কোথায় যেন একটা দুর্বলতা, সরকার কি চায় না শেয়ার মার্কেটটা ডেভেলপ হোক? কিন্তু আবার এটাও সত্যি কথা যে একজন সরকারের কিন্তু সবচেয়ে প্রাউড করার মতো বিষয় কিন্তু শেয়ার মার্কেট। আপনি নিশ্চয়ই মনে আছে যে শেয়ার মার্কেট থেকে কিন্তু প্রথম আবেদন আসছিল যে পদ্মা সেতুর বিকল্প পদ্মা সেতু কিন্তু আমরা করে দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি। আজকে পদ্মা সেতুকে যদি শেয়ার মার্কেটে ওপেন করা হইতো, সেখানেও কিন্তু আমি মনে করি বাংলাদেশি ইনভেস্টররা কিন্তু বসে থাকতো না, কারণ বাংলাদেশি ইনভেস্টররা কিন্তু অসম্ভব আমি মনে করি যে প্রতিশ্রুতিশীল। তারা এত ঘাত প্রতিঘাতের পরে পৃথিবীতে আর কোনো শেয়ার মার্কেট কিন্তু এইভাবে আমি মনে করি না। শেয়ার মার্কেটটা কিন্তু পঙ্গপালের মতো একবার যেমন ছুটেছে বেরোয় আসছে, আবার কিন্তু তারা কিন্তু থেকে আসে। আমি বলবো যে একটা মেজর অংশ কিন্তু এখনও তারা স্ট্যান্ড বাই আছে, তারা কিন্তু যখনই দরকার হয় তারা কিন্তু মার্কেটে তারা নার্চার করে। তো সেই জন্য আমি মনে করি যে ইউ রাইটলি পয়েন্টেড আউট যে আসলে লোকাল ইনভেস্টরদেরকে ডেফিনেটলি আগে আসতে হবে, এবং তাদের সাকসেসগুলি ধরেই বিদেশিরা আসবে। বিদেশিরা যখন দেখবে, যেমন আজকে আমরা খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয় প্রায়ই দেখি বিভিন্ন দেশ থেকে এসে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করছে, তাহলে আমরা কেন করতে পারছি না? কোথায় আমাদের হাত পাগুলো বেঁধে দেওয়া হচ্ছে কেন? আমরা যখনই কোনো বাইরে ইনভেস্টমেন্টের কথা বলে আমাদেরকে বলা হবে যে মানি লন্ডারিং করছেন, এই কিন্তু তার মানে কি আমরা বাইরে যাব না? আমাদের সারা পৃথিবীতে এত বড় অপরচুনিটি, বিলিয়ন ডলারে বিলিয়ন পিপল অপরচুনিটি, আমাদের যে প্রতিভা, আমাদের যে ইনোভেশন, আপনি আমাদেরকে বাধাগ্রস্ত করছেন। আমি ধন্যবাদ জানাই যে যারা অলরেডি প্রাণ বা 2-1টা কোম্পানিকে তারা ইতিমধ্যে এনকারেজ করেছে। আমার খুব ভালো লাগে, আই ফিল প্রাউড যে যখন আমি দেখি যে মিডল ইস্টে নামার পর এয়ারপোর্টে দাঁড়িয়ে প্রাণের জুস খাচ্ছে, রিয়েলি আমি প্রাউড ফিল করি। আমি যখন দেখি যে বাহরাইনে যাওয়ার পরে একটা টিভি স্ক্রলে দেখা যাচ্ছে যে প্রাণ গ্রুপ তার ডিস্ট্রিবিউটর খোঁজেন, তখন আমি বাহরাইনে ছিলাম। তো তাহলে কী দাঁড়াচ্ছে? তার মানে দেখেন এগুলো কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন যে আমাদের দেশে ইনভেস্টররা যখন বাইরে যাবে, আমাদের দেশে ইনভেস্টররা বাইরে গিয়ে তাদের রিফ্লেকশন তৈরি করবে, ওই দেশে ইনভেস্টররা তখন কিন্তু মনে করবে আরে ওরা যদি আমার দেশে আসে তাহলে লেট মেক এ গুড নেটওয়ার্কিং। বাংলাদেশের একটা ব্র্যান্ডিং হয় তাতে করে, বিরাট একটা ডেফিনেটলি। আপনি দেখেন বাংলাদেশের পত্রিকাও কিন্তু কিছুদিন আগে আসছে যে আফ্রিকাতে প্রাণ গ্রুপ তার ডিস্ট্রিবিউটর। আপনি খুব সঠিকভাবেই বলেছেন যে রবি আর এয়ারটেলের মার্জারের একটা ক্লজ থাকা উচিত যে 6 মাসের ভিতরে লিস্টিংয়ে যেতে হবে, পুঁজিবাজারে আসতে হবে।
দর্শক মণ্ডলী, আমরা চলে যেতে চাচ্ছি জামাল ভাইয়ের কাছে। জামাল ভাই, আপনি জানেন যে এসিসি স্মল ক্যাপের জন্য একটা আলাদা বোর্ড করেছে, এটা সহায়তা দেওয়ার জন্য, যারা স্মল ক্যাপিটাল কোম্পানি তাদেরকে সহায়তা দেওয়ার জন্য, এবং সেখানে অলরেডি যে জিনিসগুলো করা হয়েছে বিস্তারিত কিছু কিছু এসছে, আরও কিছু গাইডলাইন ওনারা করবেন। এবং এইটা অনেক দিন থেকেই চিন্তাভাবনা হচ্ছিল, এটা চাচ্ছিলেন অনেকে, সবাই চাচ্ছিলেন যে যারা স্মল ক্যাপিটালের কোম্পানি ওনারা কিভাবে এখান থেকে উপকৃত হতে পারেন পুঁজিবাজার থেকে। তো সেই জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন গত মঙ্গলবারের মিটিংয়ে এবং এটা অ্যাপ্রুভাল দিয়েছেন নীতিগতভাবে। এটা আপনার মতামত জানতে চাই যে স্মল ক্যাপের জন্য যে জিনিসটা করা হয়েছে, এসিসি খুবই ভালো কাজ করেছে, সেটা ডিএসসির যে আইটি এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো কিভাবে নিতে পারে, সেটা আপনার সাথে। আমার যেটা মনে হয় যে এটা তো অনেক দিনের ডিমান্ড, জি, যে ইনভেস্টরদের পক্ষ থেকে, ইভেন স্টক এক্সচেঞ্জগুলো, ব্রোকারেজ হাউসগুলো এবং স্মল কোম্পানিদের থেকে অনেক ডিমান্ড আছে। তো বড় কোম্পানিগুলোর যে লিস্টিংয়ের যে প্রসিডিওর, অবশ্যই এটা সিম্পলিফাইড হবে, জি আমরা আশা করি। জি, এবং সেটা আপনার যদি এটা সিম্পলিফাইড হয় এবং সেটা যদি আপনার ইফ এসএসসি ক্যান ম্যানেজ ইট, বিকজ এসএসসি তো এখন আপনার এক্সিস্টিং যে তাদের লিস্টেড কোম্পানি আছে, ডিএসসির লিস্টেড কোম্পানি আছে, সেই এক্সিস্টিং লিস্টেড কোম্পানিগুলোরে আর দে এবল টু ক্যাপেবল অফ ম্যানেজিং দ্যাট, এবং ওনাদের এখানে ওনাদের যদি ক্যাপেবিলিটি থাকে, দিস ইজ ওয়েল অ্যান্ড গুড। এবং সেটা আপনার উই উইল হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি হাউ ইট ওয়ার্কস। কিন্তু বাই দি টাইম টু ক্রিয়েট একটা ইনিশিয়েটিভকে সাকসেসফুল করার জন্য অল দি স্টেক হোল্ডার গ্রুপ যারা আসেন, ওনাদের সবার পক্ষ থেকে কিন্তু আপনার এটা কোঅপারেশন লাগবে। এবং কোম্পানিগুলো যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে এটার ব্যাপারে কিন্তু ট্রেনিং স্টক এক্সচেঞ্জ থেকে দিতে হবে, রাইটলি ট্রেনিং। না, ট্রু। এবং এসএসসি যে কাজটা করেছে আমার মনে হয় খুবই সুন্দর একটা জিনিস, ভেরি পজিটিভ স্টেপ। এবং এখানে 5 কোটি টাকার যে কোনো পেড আপ কোম্পানি ওনারা এই বোর্ডে আসতে পারবেন এবং ওনারা ইসের মাধ্যমে 10 কোটি টাকা পর্যন্ত তুলতে পারবেন, কিন্তু 30 কোটি টাকার উপরে যেতে পারবেন না। আমি এটা নিয়ে আসছি, আমি আপনার কাছে অ্যাড করতে চাই যে আসলে এইটাতে আমার কাছে যেটা মনে হয় যে ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ আমি যখন আসলে নিউজটা দেখলাম, আমার কাছে কিন্তু পার্সোনালি আমি খুব ভালো ফিল করছি, এই কারণে কারণ বাংলাদেশের মতো একটা দেশে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারাই কিন্তু বেশ ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় কন্ট্রিবিউশনগুলো রাখছে। কারণ আমি আমার কথাই যদি বলি, স্মল এন্ড মিডিয়াম, আমি 1990-তে যখন যাত্রা শুরু করি তখন কিন্তু আমার অবস্থান খুব ক্ষুদ্র ছিল এবং আমি কিন্তু খুব স্ট্রাগল করেছি। কিন্তু তখন যদি এই ধরনের একটা অপরচুনিটি থাকতো আমার কাছে, আমার যদি 5 কোটি টাকাটা কোম্পানি হওয়ার পরে যদি আমি মার্কেটে গিয়ে আরও 5 কোটি টাকা, যারা আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তাদেরকে আমি কনভিন্স করে আরও 5 কোটি টাকা নেওয়া এবং দেন আমি আস্তে আস্তে মার্কেটে চলে যাওয়া। এবং খুব রাইটলি পয়েন্টেড আউট করে যে 30 কোটি টাকা যাওয়ার পরে তারা ওপেন মার্কেটে তারা যেতে পারবে। তার মানে কি তাকে আর কোনো প্রতিবন্ধকতা পার হইতে হবে না। কারণ অনেক সময় হয় কি যে ডিএসসিতে বা আপনি জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসসিতে লিস্টিং হওয়ার এই প্রসিডিউরের ভিতরে কিন্তু অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো প্রতিবন্ধকতা কিন্তু এখন পার হইতে হয়। কারণ সবার কিন্তু আসলে কমপ্লাই করে বেরোয় আসা কিন্তু এখন অনেক বড় আমরা প্রতিবন্ধকতা বলবো না, আমি প্রতিবন্ধকতা ঠিক বলছি না, আমি কমপ্লাইটা এই জন্য আমি সাথে সাথে এবার কমপ্লাই শব্দটাকে বলছি যে আসলে কমপ্লাই, এখন কমপ্লাই শব্দটা কিন্তু আমি এই কারণে আবার বললাম, আবার প্রতিবন্ধকতা বললাম, কারণ আপনি কমপ্লাই কিন্তু এক একজন এক একভাবে দেখে। তো সেই কারণে আমি মনে করি যে 5 কোটি টাকা একটা কোম্পানি, ছোট একটা কোম্পানি যখন ধীরে ধীরে আসে তখন সে কমপ্লায়েন্সটা মেনটেন করেই সে আগাবে। আমি ওই কথাটাই কিন্তু বোঝানোর জন্যই বলেছি যে তাকে হয়তো ওই মানসিক প্রস্তুতিটুকু দরকার হবে না, রেদার সে প্রুফ করবে তার যে এবিলিটিটুকু আছে। যেমন এখন আমি আবারও রিপিট করছি যে আমি যদি আমার প্রারম্ভিক অবস্থায় এই ধরনের একটা সুযোগ পেতাম, তাহলে হয়তো যে অপরচুনিটিগুলো আগে ছিল, কারণ 1993-94-তে যদি আমি 93-তে বা 94-এ যদি আমি অ্যাসেম্বলিং প্ল্যান করতে পারতাম, তাহলে কিন্তু আমি আজকে চায়নার সাথে বিট করতে পারতাম। কিন্তু আজকে এসে আমি কিন্তু আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি কিন্তু চায়নার সাথে বিট করতাম, কারণ তখন কিন্তু চায়না মাত্র শুরু করেছে। তার মানে কিন্তু রাইট পয়েন্ট, আমাদের দেশে অনেক উদ্যোক্তা কিন্তু এখনো আছে যারা আমি মনে করি খুব রাইটলি, যেমন একটা সিরামিক ইন্ডাস্ট্রির কথা লক্ষ্য করে দেখুন, যে সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে যখন প্রারম্ভিকভাবে যখন সিরামিক ইন্ডাস্ট্রি হয়, তখন কিন্তু কেউ কল্পনাই করে না যে এটা এত বড় একটা ডমিনেশন নিয়ে ফেলতে পারবে সারা পৃথিবীতে। এখন কিন্তু এখনও অনেকেই জানে বাংলাদেশ কিন্তু সিরামিক ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ব্যাপক কন্ট্রিবিউশন কিন্তু সারা পৃথিবীতে আছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের দেশে আরও অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলি তৈরি হচ্ছে, আরও অনেক বেশি আমি মনে করি অপরচুনিটি তৈরি হচ্ছে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি হচ্ছে, অ্যাগ্রো প্রোডাক্টের উপর আপনি দেখেন যে ভালো অপরচুনিটি তৈরি হচ্ছে, অর্গানিক ফুডের উপরে ভালো। আমি এখানে একটু অ্যাড করতে চাই ওনার সাথে,
আমার ব্যাংকিং এক্সপিরিয়েন্স, ব্যাংকের বোর্ডে থাকার এক্সপিরিয়েন্স যেটা হলো, আপনার 5 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল উনি 500-600 কোটি টাকা হ্যান্ডেল করতেছে, ব্যাংক থেকে লোন নিতেছে। সুতরাং পেইড আপ ক্যাপিটাল এবং এসএমইর যে ডেফিনেশন ইন বাংলাদেশ, ইট ইজ নট ডিফাইন্ড। এটা ক্লিয়ার না, ইভেন বাংলাদেশ ব্যাংক ইজ নট ক্লিয়ার। আপনার একটা ইন্ডেন্টিং ফার্ম, ইম্পোর্টার ফার্ম, তার পেইড আপ ক্যাপিটাল হলো আপনার 5 কোটি টাকা, সে 5,000 কোটি টাকা ইম্পোর্ট করতেছে। সো এখানে হোয়াট ডাজ ইট না, এটা কিন্তু আপনার এখানে কোনো আপনার এই যে পেইড আপ ক্যাপিটালের যে ইম্প্যাক্ট, I do not think it makes a significant change because they are dealing more business volume with the small paid up capital. They are mostly based on bank financing. So এখন আপনি যদি এটা যেটা করছে সেটা আপনার পেইড আপ ক্যাপিটালে তাদের জন্য এই যে 5 কোটি টাকা, সেই ক্ষেত্রে তাদের জন্য সিম্পলিফাইড প্রসিডিউর দিতে হবে, একেবারে সিম্পলিফাইড প্রসিডিউর, আদারওয়াইজ সিম্পলিফাইড দে ক্যানট মিট দ্যাট। এবং সেখানে কিন্তু আমি আরেকটু বলি যে এখানে কিন্তু এই শেয়ারগুলো ডিম্যাট ফর্মে আসবে, সেটেলমেন্ট সাইকেলটা যেমন আমাদের আছে T+2 সেই রকমই হবে, এবং এটা 3 বছরের জন্য। সবচেয়ে বড় কথা হলো যে এইটার মধ্যে 3 বছরের জন্য মার্কেট মেকার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, একজন মার্কেট মেকার থাকবে, সেই মার্কেট মেকার যাতে লিকুইডিটি শেয়ারের লিকুইডিটি যাতে শর্টেজ না হয় সেদিকে সে 3 বছর ধরে কাজ করবে। ব্যাংক থেকে লোন নেওয়ার সময় বহু ইম্পোর্টার কোম্পানি আছে যেখানে আপনার 10 কোটি টাকাও পেইড আপ ক্যাপিটাল নাই, সেখানে 10,000 কোটি টাকা সে ইম্পোর্ট করতেছে। আমি কিন্তু আপনার এই পয়েন্টটা কিন্তু 100% কারেক্ট, কিন্তু এটা কেন হয়নি এটারই কিন্তু কারণটা হচ্ছে শেয়ার মার্কেটে না আসা। কারণ শেয়ার মার্কেটে যখন তাকে আসতে হবে যদি না করে দেয়া হয়, কিন্তু তাকে যা বলছে তার যে কমিটমেন্ট, তার যে পেইড আপ ক্যাপিটাল এবং তার যে অথরাইজ ক্যাপিটাল, তার ভিতরে তার কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে তাকে প্রুফ করতে হবে শেয়ার হোল্ডারদের কাছে। কারণ আপনি জানেন যে এটা কিন্তু এখানে লুকানোর কোনো স্কোপ থাকে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন ব্যাংকের কাছে যাওয়া হয় তখন ব্যাংকের কাছে কিন্তু আপনি হচ্ছে ব্যাংকে আপনি কিভাবে কনভিন্স করছেন, এখানে আপনি ডকুমেন্টেশনে বা এক্স্যাক্টলি আপনার পেইড আপ ক্যাপিটাল আপনি কি 5 কোটি টাকা 2 কোটি টাকা আছে, আপনি খুব রাইটলি একটা পয়েন্ট করেন, খুব ভেরি সেন্সিটিভ পয়েন্ট। কারণ হচ্ছে বাংলাদেশে 90% কোম্পানি কিন্তু এই পলিসির উপরে ভিত্তি করে চলছে, কিন্তু শেয়ার মার্কেটে যারা আছে তারা কিন্তু এটা লুকাইতে পারবে না, তাদেরকে কিন্তু অবশ্যই তাদের কমিটমেন্ট। আরেকটা জিনিস করা উচিত যে আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ক্যালিফোর্নিয়া থেকে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা, তাদেরকেও কিন্তু আপনার এই সমস্ত সার্ভিলেন্সে আনা উচিত। আমি একটু ক্যালিফোর্নিয়া থেকে একটা ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে আবার ফিরে আসছি অনুষ্ঠানে। জি ভাই, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, আপনি আপনার প্রশ্নটা করেন। জি, আমার নাম রাজ্জাকুল হায়দার চৌধুরী, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে, জি ওয়ালাইকুম আসসালাম, আমাদের এই যে কোম্পানিগুলো অনেকগুলো কোম্পানি আইএসও স্ট্যান্ডার্ড, আইএসও কমপ্লায়েন্স ফলো করছে অ্যাকাউন্টিং এ, তো এনারা কেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছেন? এখান থেকে তো ক্যাপিটাল কিছু মানে ইয়ে করা যায়, অ্যাকুমুলেট করা যায় আমাদের এক্সপানশন এন্ড নিউ প্রজেক্টের জন্য। এই ব্যাপারে আমি আপনাদের মতামত শুনতে চাই। আইএসওর ক্ষেত্রে আমি একটু এটা সাথে আইএসওর ক্ষেত্রে আইএসও এখানে মোস্টলি এখানে জাস্ট ফর্মালিটি, নাথিং ডুইং, এবং ইন্ডিয়ান অনেকগুলো কোম্পানি আছে যারে তারে আইএসও দিয়ে দিতেছে, কিন্তু স্টক এক্সচেঞ্জে যখন লিস্টেড হবে ওনার কিন্তু বাংলাদেশি রুলস রেগুলেশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুলস রেগুলেশন এভরিথিং 100% তাকে কমপ্লাই করতে হবে। আইএসওর ক্ষেত্রে বহু ভুয়া আপনার আইএসও কোম্পানি আছে, এখানে এসে আইএসও সার্টিফিকেশন। উনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হলো যে আমাদের দেশে এতগুলো বড় বড় কোম্পানি আছে কিন্তু সেগুলো নিউ ইয়র্কে কেন ওনারা ট্রাই করেন না, কেন ওনারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যদি আপনি লিস্টেড হইতে হয় তাহলে আমেরিকান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলসের যে নিয়ম কানুন সেটা, এরা তো অনেকে বাংলাদেশি বহু কোম্পানি আছে যারা আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রুলস রেগুলেশনকে কমপ্লাই করতে পারছে না। যখন হোয়েনেভার ইউ গো ফর লিস্টিং ইন দি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ অর টোকিও স্টক এক্সচেঞ্জ, ইন দ্যাট কেস নাসদাক, এগুলোতে আপনাদের যেতে হলে ওদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ইজ মোর স্ট্রিনজেন্ট। বাট আমাদের কিন্তু যেতে হবে, আমি যেটা মনে করি যে ওর সাথে সেটা কমপ্লাই করলে না, সেটা কমপ্লাই করে সে যেতে পারলে যাবে। যেমন আপনার টেলিনর বাংলাদেশে গ্রামীণ ফোন এখানে আপনার তাদের সাবসিডিয়ারি, এই টেলিনর নাসদাকের থেকে উইথড্র করছে বিকজ অফ দি আপনার ওই যে সার্ভেন্সন অক্সলি অ্যাক্টের যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে বাংলাদেশ থেকে বার হয়ে যাওয়া ইটস এ ভেরি টাফ জব। এবং ওইখানে তাদের যে সার্ভেন্সন অক্সির আওতায়
পাবলিক অ্যাকাউন্টিং যে ওভারসাইট বোর্ড আছে, সেই ওভারসাইট বোর্ড আপনি ইয়েতে গেলে দেখবেন ওদের যে পাবলিকেশন, রিসার্চ পাবলিকেশনগুলো আছে, বাংলাদেশ থেকে কোনো কোম্পানি এখনো পর্যন্ত নাই, ওখানে হয় নাই, কিন্তু ইন্ডিয়া থেকে আসে, তারপরে আশেপাশের দেশগুলো অনেকগুলো থেকে আসে। জি, আসলে দর্শকের কথাটা কিন্তু ওই জায়গাটাতে, মানে আমি আপনার সাথে একমত, আমি দর্শকের সাথে একমত যে আসলে আমাদেরকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেইনটেইন করে যদি ইন্ডিয়ান কোম্পানিগুলো যদি পারে, আমরা কেন পারবো না? সেটা ওনার সাথে যে আমরা কেউ যদি কোনো একটা কোম্পানি যদি যাওয়ার পরে ফেলিউর করে বা ফেল হয়, সেটাও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়, কারণ আমরা যদি শিক্ষণীয় যে কেন তারা ফেল করলো বা কি কারণে আমরা অন্যান্য কোম্পানিগুলি যেতে পারছে না, বা এর উপরে আমার মনে হয় যে ডিএসসি বা আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এদেরও কিছু ভূমিকা থাকা উচিত। কারণ বাংলাদেশে বেস্ট কোম্পানি তো ডেফিনেটলি, এত কোম্পানি ভিতরে একটা দুটা কোম্পানি তো অবশ্যই বেস্ট থাকবে যারা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারে। এবং আমি মনে করি একজন বাংলাদেশি হিসাবে উনি ডেফিনেটলি উনি মনে করে যে বাংলাদেশি কোম্পানিগুলি কেন গুড আইডিয়া, যে এটা কিন্তু আপনাকে ওই সুন্নতগুলো পালন করে যেতে হবে। আমাদের এখানে একটু পিছিয়ে আছি আমরা, সেটা হলো যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যেভাবে জামাল ভাই বললেন, খুব স্ট্রিনজেন্ট কিছু রুলস আছে যেগুলো ফলো করতে হয়, এবং সেখানে বেসিক 2-3টা কথা আমি বলি, সেটা হলো যে এইটার পেড আপ ক্যাপিটাল হ্যাজ টু বি হিউজ, এবং সেটার লিকুইডিটি অফ শেয়ারস যেটা আমরা বলি, ফ্রি ফ্লোট অফ শেয়ারস অনেক বেশি প্রয়োজন হয়। সো এইসব কারণে আমরা একটু পিছিয়ে আছি। বাট আমাদের বেসিক্যালি যদি আপনি দেখেন, তাহলে স্মল অ্যান্ড মিডিয়াম কোম্পানিজই কিন্তু এখনও আমাদের আছে স্টক এক্সচেঞ্জে, কিংবা ওই রকম কিন্তু হেভি ইন্ডাস্ট্রিজ কিন্তু আমাদের ওরকম কিন্তু হয় নাই। বিধায় আমরা বড়োর মধ্যে বলতে পারি যে গ্রামীণ ফোন আছে, লাফার্জ আছে, ব্যাড বিসি আছে, এ কিছু বড় বড় ইয়ে আছে। বাট ম্যাক্সিমাম 90-95% কোম্পানিজ কিন্তু আমরা এখনো মিডিওকর কোম্পানি, এগুলো হেভি ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এখনো হয় নাই। তবে ওই জিনিসগুলো আমি আপনার সাথে একমত, তারপরেও যে বড় কোম্পানি আছে সেগুলো ট্রাই করা উচিত, এবং সেখানে একটা নেম এন্ড ফেমের ব্যাপার আছে। বেক্সিমকো একটা আপনার লিস্টে রয়েছে না, লন্ডন স্টক এক্সচেঞ্জে, এটাকে কি বলে? জি, এইটা আমি এর মধ্যে আসতে চাই যে এসইসি অনেকগুলো কিন্তু রিফর্মসের কাজ করেছে, এবং যে জিনিসটা প্রায়শই বলা হয় যে এসইসি আইপিওগুলো দিয়ে দিচ্ছে, দেখে না দেখে অনেক সময় তারা দিয়ে দিচ্ছে। যে জিনিসটা আমি একটা স্ট্যাটিস্টিক্স যদি আপনাকে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন গত 3 বছরে প্রায় 45টা প্লাস কোম্পানিজ লিস্টেড হয়েছে 3 বছরে, এখন অন অ্যান অ্যাভারেজ। সেখানে আমরা যদি দেখি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30টা আইপিও কিন্তু এসইসি রিজেক্ট করেছে, 30 আইপিওস 3 বছরে। আবার আরেক দিকে যদি আমরা দেখি, ক্যাপিটাল রেজিং যেটা হয়, ইস্যু রিজেক্ট করেছে অলমোস্ট 70 ক্যাপিটাল রেজিং, রাইট টাইট ইত্যাদি। রাইট ইস্যু 12 থেকে 15টা রিজেক্ট করেছে রাইট ইস্যু, এবং এনফোর্সমেন্ট কিন্তু হয়েছে মানে চেয়ারম্যান, ডাইরেক্টরস, ম্যানেজিং ডাইরেক্টরসের লেভেলে ব্রোকার্সদেরকে বিভিন্নভাবে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে, এবং যেখানে যে ভুলটা হয়েছে সে ভুলটা শুধরানো হয়েছে। সো হ্যাভিং সেড অল দিস, আমাদের এই যে ইব্রাহিম খালেদ সাহেব যে কথাটা বললেন যে আস্থা নাই, কনফিডেন্সটা নাই এসইসির উপরে, বিনিয়োগকারীদের জন্য রেগুলেট করা এবং ফ্যাসিলিটেট করা পুঁজি বাজারকে, এটাই তো বেসিক কাজ একটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। সেখানে যদি আমরা দেখি 3 বছরে 30টা আইপিও রিজেকশন করেছে, ওনারা ভালো নয় বলেই রিজেকশন করেছে। ক্যাপিটাল রেজিং যেটা 70-র মতো রিজেক্ট করেছে, রাইট ইস্যু 12 to 15 রিজেক্ট করেছে, এনফোর্সমেন্ট হয়েছে হেভি, বাজারে একটা শৃঙ্খলা এসছে। ডিমিউচুয়ালাইজেশন আগেও 3 বছর থেকে যদি আমরা দেখি এসইসির কার্যকলাপ, তাহলে যে রিফর্মস এবং এই যে কার্যকলাপগুলো, একটা শৃঙ্খলা কিন্তু এসছে, এটাতে কোনো ডাউট নাই। তারপরেও এরকম একটা কমেন্ট করা ইব্রাহিম খালেদের, এইটা আপনি কি মনে? আমি সেটাই বলছিলাম যে আসলে ব্যাপার হচ্ছে কি, যে আমাদের দেশের নীতি নির্ধারক মহলে একটু আগেই যেমন জামাল ভাই যে কথাটা বললেন, যে আসলে অর্থমন্ত্রী কমেন্টস দিয়ে কিন্তু যাত্রাটা শুরু করা হলো, যে আসলে যারা ডিসিশন মেকিংয়ে বসে থাকেন তাদের কিন্তু আমার মনে হয় যে কমেন্টস করার আগে সলিউশনটা দেওয়া দরকার।
কারণ যেমন এখন যদি অর্থমন্ত্রীকে আমি রেসপেক্ট রেখে আমিও বলতে চাই যে উনি যদি বলে ব্যাংকের ডাকাতি হয়েছে, তাহলে ওনা কিন্তু যদি এই কথাটা উনি বলে ফেলছে আমি এই সর্দারকে ছাড়বো না, ইজ মাই কমিটমেন্ট, আমার মনে হয় যে পুরো জাতি কিন্তু তাকে শ্রদ্ধা করতো। আমি মনে করি যে ইব্রাহিম খালেদ সাহেব উনি অনেক বিজ্ঞ লোক ডেফিনেটলি। এখন অফকোর্স ওনার কিছু অবজারভেশন আছে, যে অবজারভেশনের কারণেই উনি হয়তো বলছে, এখন হয়তো বা মিডিয়া বা যেই মাধ্যমে উনি বলছে সেই অবজারভেশন আসে না, সেই কারণে অনেক সময় কিন্তু আমিও যখন ওনার সাথে একদিন কথা বলেছিলাম যে আপনার এই অবজারভেশনটা তো ঠিক, তখন উনি বলে যে আমাকে তো শুধু আমার বক্তব্যটাকে বলা হচ্ছে কিন্তু আমার অবজারভেশনগুলোতে বলা হয়নি। তো আসলে অবজারভেশনগুলো যদি দেওয়া হইতো তাহলে কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে রিমেডিগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, কারণ আপনি যে কথাগুলো বললেন যে আসলে কিন্তু ইতিমধ্যে কিন্তু এসএসসি অনেকগুলি ভালো পদক্ষেপ নিয়েছে অনেকগুলো, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কেট কিন্তু হঠাৎ করে কিন্তু খারাপ হচ্ছে, হঠাৎ করে ভালো হচ্ছে। মার্কেটে কিন্তু যারা গুড প্লেয়ার তারা কিন্তু এই মার্কেটে কিন্তু তারা ভালো প্রফিট করছে অবশ্যই। তার কারণ হচ্ছে এখন স্ট্র্যাটেজিক্যাল মার্কেট চলে আসছে, আমি মনে করি হুইচ ইজ রাইট। আর্টিফিশিয়ালিটিটা কম, কারণ আপনি কখন ডিভিডেন্ড আর দিবে সে, কখন তার প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আসতে পারে, কোম্পানিটার গ্রোথ কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু এখন কিন্তু শেয়ার হোল্ডাররা খবর রাখছে। এবং সেভাবেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে হঠাৎ করে কিন্তু শেয়ার বাড়ছে কার, যার ডিভিডেন্ড সামনে, যার এজিএম সামনে। তার মানে আগে কিন্তু এগুলো ছিল না, আগে দেখা যাচ্ছে যে কোম্পানি অস্তিত্বই নাই, কিন্তু সেই কোম্পানির শেয়ারও বাড়ছে, আমি নাম মেনশন করতে চাই না, তাই না? এবং দেখা গেল যে ওই কোম্পানি মালিক নাই, সে তার কোম্পানি লাটে উঠে চলে গেছে, সেই কোম্পানির শেয়ারও কিন্তু বাড়ছে। এটা কিন্তু এখন আর হচ্ছে না, অনেক শৃঙ্খলা আসছে। অ্যাট দ্য সেম টাইম ডিএসসিরও আমি বলবো ডিএসসি সিএসসি কিন্তু অনেক ম্যাচিউরিটি হয়েছে তাদের। একটু আগে জামাল ভাই যেটা বললো যে তাদের সফটওয়্যারের প্রবলেম হচ্ছে, আমি খুব শ্রদ্ধার সাথে বলবো এই সফটওয়্যারের প্রবলেমটাও কিন্তু ম্যাচিউরিটির কারণেই হচ্ছে। কারণ একটা সিস্টেম থেকে, যেহেতু আমি আইটির লোক, একটা সিস্টেম থেকে আপনি আরেকটা সিস্টেমে যখন যাবেন একটু ত্রুটি বিচ্যুতি থাকবে না, স্টক মার্কেটে ইউ ক্যানট অ্যাফোর্ড না। এটা আসলে এটা যেহেতু আমি নিজেও একটা কমিটিতে ছিলাম আইটিতে পারচেজের সময়, এটা কিন্তু এটা বলাই ছিল যে এই সিস্টেম থেকে ওই সিস্টেমে যাবে, এই সিস্টেমে এই মাইগ্রেশনে কিছু প্রবলেম হবে। এবং এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে, আমরা লালি ভাইও ছিল কমিটিতে, কারণ এটা নিয়ে অনেক ডিবেটের পরে কিন্তু আপনাকে মানতেই হবে একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি। কারণ বাংলাদেশে আগে যে টেকনোলজিটা ছিল সেই টেকনোলজিটা পারফেক্ট ছিল না, বাট আমি তো মনে করি বাংলাদেশের লোকজনে কিন্তু পারদর্শিতা ছিল বলে কিন্তু ওই টেকনোলজিতে তারা কিন্তু এটাকে কন্টিনিউ করে গেছে, কিন্তু এখন সেটা সম্ভব না, যেটা আমি মনে করি যে এখন অলরেডি চলে আসছে। সবুর ভাই, আমি একটু জামাল ভাই আপনার কাছে একই প্রশ্ন সবুর ভাইয়ের কাছে যেটা করেছিলাম, যে ইব্রাহিম খালেদ যে সব কথা বলেছেন কনফিডেন্স, এখন শৃঙ্খলাবদ্ধ হয়েছে, এসইসি অনেক ভালো ভালো কাজ করছে, সেইটার ব্যাপারে আপনার বক্তব্য 1 মিনিটে, আমরা শেষ পর্যায়ে আছি। আপনার বাংলাদেশের যে ওভারঅল যে বিজনেস কনফিডেন্স, সেটা গভর্নমেন্টের এত এফোর্ট দেওয়ার পরেও কিন্তু এটা বাড়তেছে না। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা ইন্ডিকেট করে সামহার সামথিং ইজ দেয়ার, এবং সেটা উই শুড আইডেন্টিফাই অ্যান্ড উই শুড অ্যাড্রেস দ্যাট। এবং সেটা যদি আমি না করতে পারি, এই কনফিডেন্সের লেভেল, যেমন আমি যদি এখন বলি যে সবুর ভাই আপনার বনানী থেকে এসছে, সেখানে এসে টাইমলি আপনার এখানে অ্যাটেন্ড করতে পারে নাই, বিকজ উনার যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি কিন্তু বাই দ্যাট টাইম নষ্ট হয়ে গেছে। বিকজ উনি এখানে যেটা বলবে ওটা প্ল্যান করছিল, সেটা তার কিন্তু এই ডিলের কারণে এখন উনি অ্যাড্রেস করতে পারতেছে না। সো বাংলাদেশে আনপ্রেডিক্টেবিলিটি যেটা, ইন টার্মস অফ পলিসি, ইন টার্মস অফ ডিসিশন মেকিং, ইন টার্মস অফ বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ স্টেটমেন্ট বাই দি রেসপন্সিবল অথরিটিস, যখন আপনার করবে তাহলে কনফিডেন্স কেমনে থাকবে না। এখন দায়িত্বশীল লোক, যদি অনেক লোক আসে, রাজনৈতিক দলের অনেক নেতা আসে, ওর চেহারা যদি দেখে পাবলিক টেলিভিশনে, ওই পার্টির ভোট কমে যায়, বিকজ উনারে পাবলিক লাইক করে না, উনি মনে করে উনি স্মার্ট, কিন্তু আসলে হি ইজ নট। হোয়াট এভার হি ইজ সেইং, পিপল ডাজন্ট লাইক ইট। দিস উই উইল হ্যাভ টু সি দোজ থিংস। যেমন আপনার ইনকাম ট্যাক্সে ডিভিডেন্ড বলতেছে, ডিভিডেন্ড আপনার এটা এই ইয়েটা ট্যাক্সে মাফ হবে, আবার মানে রেগুলেটিং মিনিস্ট্রি বলতেছে যে আমি জানি না ইনকাম ট্যাক্সওয়ালারা কি কয় না কয়, এটা করলে কি হবে এটা আমি জানি না। তার মানে কি? আপনি ডিমোরালাইজ করতেছেন লোকজনকে। আমরা দর্শক মন্ডলী, আমরা দুইজন আমাদের অতিথির কাছ থেকে খুব সুন্দর কথা শুনেছি, এবং পুঁজি বাজারে একটা শৃঙ্খলা এসছে, এসইসি একটা শৃঙ্খলা আনতে পেরেছে, এবং কনফিডেন্স এসইসির উপরে সবার আছে। এবং আরেকটি খুব সুন্দর একটা কথা হয়েছে, যেটা সবুর ভাই একটা প্রস্তাব দিয়েছেন, নীতি নির্ধারকরা যদি আজকের প্রোগ্রাম থেকে এই প্রস্তাবটা নেন, তাহলে প্রস্তাবটা হলো যে এই এয়ারটেল এবং রবির যে মার্জারটা হচ্ছে, সেই মার্জারে একটা ক্লজ এরকম দেয়া উচিত যে আগামী 6 মাস অথবা 1 বছরের ভেতরে টাইম লাইন দিয়ে, যে এতদিনের ভেতরে পুঁজি বাজারে
উনাদেরকে আসতে হবে। সো এই রকম যেহেতু এখন মার্জার হচ্ছে, এই ক্লজটা দেয়া যেতে পারে। সো কাজেই এইটা নিয়ে নীতি নির্ধারকরা নিশ্চয়ই কাজ করবেন আমরা আশা করছি। দর্শক মণ্ডলী, আজকে সময় একেবারে শেষ। আমরা আগামী রোববার দিন আপনাদের সাথে আবার দেখা হবে একই অনুষ্ঠানে। এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।